যে ব্যক্তি যখন দেখো এখানে বলছে যে মেনি হু আর বোরিং, তো মেনি বলতে অনেককে, এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে, বলছে অনেকেই বোরিং হয়। তো আসলে ব্যক্তি কখনো বোরিং হয় না, ব্যক্তি হয় হলো বোর্ড, BORED। আর যে কারণে ব্যক্তি বোর্ড হয় অর্থাৎ BORED হয়, ওই কারণটাকে বলা হয় বোরিং। তো এই বিষয়গুলো তোমরা যখন বুঝতে পারবে তখন কিন্তু এগুলো খুব সহজেই তোমরা আনসার করতে পারবে। তো দেখো তোমাদেরকে যে প্রশ্নগুলো দেখালাম 56 নম্বর পিন পয়েন্ট অ্যারোর থেকে আসছে, এরপরে দেখো 55 নম্বর আইডেন্টিফাই অফ সেন্টেন্স থেকে আসছে, দেখো 54 নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন টপিক্স থেকে, প্রত্যেকটা বিষয় বাংলা হোক, ইংরেজি হোক, জিকে হোক, কোন টপিক্স থেকে প্রশ্ন করে এই বিষয়টা তোমাকে জানতে হবে, বুঝতে হবে, দেন তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবে। এরপর তোমাদের যে সাজেশন, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল কিছু টপিক্স আছে, সেই টপিক্সগুলো এবার তোমাদের সাজেশন হিসেবে দেখিয়ে দিব। তো এই বিষয়ের যদি তোমরা উপলব্ধি করতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইউনিক এক্সক্লুসিভ প্রিপারেশন নিতে পারবে। আর দেখো তোমাদের জন্য একটা ঘোষণা আছে, সেই ঘোষণাটা আমি একটু বলি। তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তাদের জন্য আমরা একটা মডেল টেস্ট ব্যাচ চালু করেছি। তো এই মডেল টেস্ট ব্যাচে কি কি থাকবে দেখো, এটা পরিপূর্ণটাই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। তো এই ইউনিটে তোমাদের যে বিষয়টা থাকবে সেটা হলো 100 নম্বরের সুপার একটা মডেল টেস্ট থাকবে 20 সেটের, 100 নম্বরের করে। তো এখানে তোমরা সাম্প্রতিক বিষয়বলী থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে জিকেতে, তো তোমাদের সাজেশনমূলক সাম্প্রতিক প্রশ্ন থাকবে 300+, যেখান থেকে ইনশাল্লাহ তোমরা 100% কমন পেয়ে যাবে। তো ভর্তি ফি 8ই জানুয়ারি পর্যন্ত মাত্র 350 টাকায় নেওয়া হচ্ছে, আর 8ই জানুয়ারির পর থেকে কিন্তু 400 টাকা। তো তোমরা যারা 8ই জানুয়ারির পরে ভর্তি হবে তাদের কিন্তু 400 টাকা দিয়ে ভর্তি হতে হবে, আর আগে ভর্তি হলে কিন্তু তোমরা 350 টাকায় ভর্তি হতে পারবে। আর যারা ভর্তি হতে চাও তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। 10ই জানুয়ারি থেকে কিন্তু আমাদের মডেল টেস্ট এক্সামগুলো শুরু হবে। তো এই মডেল টেস্ট এক্সামে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। তোমার প্রস্তুতির ভিতরে কোনো ল্যাকিংস আছে কিনা এই বিষয়গুলো ফাইন্ড আউট করতে পারবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার তোমরা যে প্রশ্নটা ফেস করতে যাচ্ছ হুবহু ওই প্রশ্নের আদলেই কিন্তু আমরা মডেল টেস্টগুলো নিব, যার মাধ্যমে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে যে এক্সপিরিয়েন্সগুলো পেতে আমাদের এই মডেল টেস্টে পরীক্ষা দিলে তুমি সেই এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ পেয়ে যাবে। তো তোমরা প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দাও, নক দিয়ে আমাদের মডেল টেস্টে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ তোমরা বেস্ট সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবে। প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তোমাদের ভর্তি প্রস্তুতি নিচ্ছ বা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বেস্ট ওয়েতে তোমরা বেস্ট মার্ক তুলতে পারবে, তো সেই বিষয় সম্পর্কে তোমাদের বিস্তারিত আইডিয়া দিব। তো তোমার যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পারফরমেন্স করার ইচ্ছা থাকে তাহলে আমি তোমাকে ফার্স্ট অফ অল যে সাজেশনটা দিব সেটা হলো তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। কারণ এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে কিভাবে তুমি একটা বেস্ট মার্ক তুলতে পারবে এই বিষয়ে একটা বিস্তার আইডিয়া পেয়ে যাবে, যেটা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে হিউজ সাপোর্ট করবে এবং তোমাদের জন্য এই ক্লাসটা অনেক অনেক বেশি সাপোর্টিভ হবে। তো দেখো আজকে আমি তোমাদেরকে 3টা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো তোমাদেরকে গাইডলাইন দিব যে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে কিভাবে তোমরা ভালো করতে পারবে। এরপরে তোমাদের জন্য একটা সতর্কতা আছে, কোয়াশ্বাস আছে। এই সতর্কতা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভালো করতে হলে তোমাকে কিছু সতর্কতা মেনটেন করতে হবে। তো সেই সতর্কতাগুলো নিয়ে তোমাদের আলোচনা করব, আর তোমাদের জন্য থাকবে সাজেশন। তো আমরা প্রায়শই ক্লাসগুলোতে দেখবে যে আমরা কিন্তু তোমাদের জন্য সাজেশন করে দিই যেন তোমরা প্রয়োজনীয় বিষয়গুলোর প্রতি বেশি ফোকাস করো, আর অপ্রয়োজনীয় বিষয়গুলো যেন তোমরা সাইডে রেখে দাও। তো একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের বিশ্ববিদ্যালয়ের জার্নিতে ভালো করার পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে প্রয়োজনীয় বিষয়গুলো পড়া আর অপ্রয়োজনীয় বিষয়গুলো না পড়া। তো এই বিষয়টা কিন্তু আমরা এই সাজেশনের মাধ্যমে উল্লেখ করে দিই যে সাজেশন করে দেওয়ার অর্থ হলো তোমার প্রয়োজনীয় বিষয়গুলো সিলেক্ট করে দেওয়া যেন তুমি এই বিষয়ের প্রতি বেশি ফোকাস করে প্রস্তুতি নাও। তো দেখো আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদেরকে যে গাইডলাইন, কসাস এবং যে সাজেশনগুলো আছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। তো দেখো এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত সালের একটা প্রশ্ন। তো এই যে প্রশ্নের যে কম্প্রিহেনশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মানে কিন্তু কম্প্রিহেনশন থেকে প্রশ্ন থাকবে, কিংবা আরও অনেক বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু কম্প্রিহেনশন খুবই গুরুত্বপূর্ণ। গুচ্ছ পরীক্ষা হলেই কিন্তু কম্প্রিহেনশন থেকে প্রশ্ন থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি সহ এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু মাস্ট কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসবে। আর কম্প্রিহেনশনের পরে ইতিমধ্যে কিন্তু আমরা আলোচনা করেছি, এখানে যে কম্প্রিহেনশনটা দেওয়া আছে এটা নিয়েও কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্লে লিস্ট থেকেই কম্প্রিহেনশনটা দেখে নিও।
তো আজকে আমরা মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের স্পেশাল কিছু টপিকস দেখাবো, যে টপিকস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে তোমাদের 100% তোমাদের এবছরে প্রশ্ন আসবে। সো তোমরা যদি এখন থেকে এই টপিকসগুলোর প্রতি কেয়ারফুল থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা ভালো পারফরমেন্স করতে পারবে। তো 33 নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু দেখো, ইফ দ্য পুলিশ হ্যাড হেল্প আস, এই যে প্রশ্নটা এটা কিন্তু আসছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে। সুতরাং তোমরা কিন্তু বুঝতে পারছো রাজশাহী বিশ্ববিদ্যালয় কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন করে। এখন তোমার যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল যেগুলো আছে এই সবগুলো বিষয় কিন্তু তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। আর কন্ডিশনালের আলোচনা কিন্তু খুব শর্ট, তুমি যদি একটু, আমাদের কিন্তু ইতিমধ্যে একটা ক্লাসও আছে এটা নিয়ে, যদি তুমি একটু মনোযোগী হও তাহলে কিন্তু খুব সহজে তুমি এই কন্ডিশনাল সেন্টেন্স এখান থেকে ভালো করতে পারবে। তো এখানে দেখো এই হ্যাড থাকার কারণে এখানে কিন্তু ইফ যুক্ত ক্লাসে হ্যাড আছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। সুতরাং এরপরে যেটা হবে সেটা হলো কুড হ্যাভ। তো কুড হ্যাভ একটা আছে, উড হ্যাভ হতে পারে, কুড হ্যাভ হতে পারে। তো যেহেতু এখানে উড হ্যাভ বা কুড হ্যাভ এই সি নাম্বার অপশানে আছে, সুতরাং সঠিক উত্তর কিন্তু সি। তো এই বিষয়গুলো তোমরা একটু শিখে নেবে। আমাদের যে ক্লাসগুলো টিউটোরিয়াল বা গাইডলাইনমূলক যে ক্লাসগুলো নিয়ে থাকি, এই ক্লাসগুলোতে আমরা যে বিষয়টার উপর হাইলাইট করি সেটা হলো যে কোন টপিকস থেকে কোন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে, এইগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিই যে এই টপিকস থেকে এই বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। সুতরাং তোমার কাজ হলো ওই টপিক্সের প্রতি বেশি বেশি করে প্র্যাকটিস করা। তো এরপরে দেখো 34 নম্বরটা নেটিজেন আর, তো এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ভিতরে কিন্তু পড়ে এই বিষয়টা। তো নেটিজেন বলতে কাদেরকে বোঝায়, যারা নেট বা ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে কিন্তু নেটিজেন বলে। তো নেটিজেন বলতে আমরা কাদেরকে বলতে পারি, সি নাম্বার যে অপশনটা আছে এটা কিন্তু বলতে পারি। তো এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। সুতরাং তোমার এখন কাজ কি, তোমার কাজ হলো এখন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্রতি বেশি জোর দিয়ে এগুলো পড়া। এরপরে দেখো 35 নম্বর যে প্রশ্নটা তোমাদেরকে দেখাচ্ছি এটাকে বলা হয় অ্যানালজি। তো অ্যানালজি থেকে দেখো কিভাবে প্রশ্ন আসে, বুক নলেজ। তো এই বিষয়টা তোমাকে বুঝতে হবে, দেখো বই পড়ার মাধ্যমে কি হয়, জ্ঞান অর্জন করা হয়। তো এই সম্পর্কটা নিচে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানের কোনটাতে দেওয়া আছে। তো দেখো আর্টিস্টের কাজ হলো পেন্টিং, তো এটা তো হয় না। এরপর দেখো বেল ডোর, তো বেল এবং ডোর পরস্পর সম্পর্কযুক্ত। এই বেল আর ডোরের যে সম্পর্ক, এই সম্পর্ক তো আর এই আমাদের যে প্রশ্নে যে সম্পর্ক দেখানো হয়েছে এই সম্পর্কের সাথে মিলছে না। সো এটা কিন্তু সঠিক না। এরপরে বি নাম্বারটা দেখো পেন অ্যান্ড হ্যান্ড, এটাও কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত, কারণ হাত দিয়েই কিন্তু পেন ধরে লিখতে হয়। তো এটা যে সম্পর্ক এটাও কিন্তু প্রশ্নের সাথে মিলছে না। প্রশ্নের সাথে মিলছে দেখো ডি নাম্বার মেডিসিন অ্যান্ড কিওর। তো মেডিসিন এবং কিওর এই যে বিষয়টা, এটা কি, যখন আমরা মেডিসিন খাওয়ার মাধ্যমে কি হয়, আমরা আরোগ্য লাভ করি। যেমন বই পড়ার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি, আর মেডিসিন গ্রহণ করার মাধ্যমে আমরা কিন্তু আরোগ্য লাভ করি। তো এই সম্পর্কটাকে বলা হয় অ্যানালজি। এই প্রশ্নটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিফটে প্রত্যেকটা ইয়ারে কিন্তু এই অ্যানালজি থেকে প্রশ্ন আসে। সো তোমার এখন কি কাজ, তোমার এখন কাজ হলো এই অ্যানালজি বেশি বেশি করে প্র্যাকটিস করো। কারণ এগুলো যদি তুমি আগের থেকে প্র্যাকটিস না করো তাহলে কোনো দিনও তুমি এগুলোতে ভালো করতে পারবে না। তুমি এই অ্যানালজির বিষয়টা আগে কোনো দিন দেখোনি, হঠাৎ করে যখন তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, যখন তুমি দেখবে যে এ ধরনের প্রশ্ন তোমার সামনে চলে আসছে তখন তো তুমি ভালো করতে পারবে না, কারণ এগুলো তো তোমার কাছে এক অদ্ভুত জিনিস মনে হবে। এরপর দেখো এই যে অ্যানালজি শুরু যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে বিষয়টা এমন না, এটা বিউপিতে আসে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো অনেক প্রশ্ন আসতো, এখনো পর্যন্ত আসে। সো এই বিষয়টা বুঝতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ, গুচ্ছের জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখো 36 নম্বর দেখো সেইংস আর, বলছে সেইং বলতে কি বোঝানো হয়। তো সেইংস হলো একটা প্রভাব। সেইংসের যদি আমি সিনোনিমাস কোনো শব্দ যদি আমি ধরতে চাই তাহলে বা নিতে চাই তাহলে সেটা হলো প্রভাব। তো এখানে আরও যে অপশানগুলো আছে আমরা একটু দেখি। লিজেন্ড মানে তো কিংবদন্তি। এরপরে আছে মিথ মানে হলো পৌরাণিক। এরপরে দেখো হচ্ছে ফেবলস মানে গল্প। তো সেইং বলতে আমরা সাধারণত কিন্তু সেইংয়ের যে সিনোনিম যদি ধরি সেটা হলো প্রভাব। তো এই প্রভাব বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে। প্রভাব যেগুলো সেটারই কিন্তু অফার নাম হলো সেইংস। তো এরপরে 37 নম্বরটা দেখো দ্য অ্যাজেক্টিভ অফ ক্যালামিনিটি, বলছে ক্যালামিনিটি এই শব্দের অ্যাজেক্টিভ কোনটা। তো এইভাবেও কিন্তু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচের প্রশ্ন আসতে পারে। তো এ নম্বরে আছে ক্যালামিনাস মানে হলো কলঙ্কজনক। এরপরে আছে ক্যালামাইন এটা একটা রাসায়নিক বা কেমিস্ট্রির একটা শব্দ। এরপরে দেখো সি নম্বরে আছে কলমনি, তো কলমনি মানে হলো কলঙ্ক। এরপর ডি নাম্বারে আছে দেখো ক্যালামিটাস। তো এই যে ক্যালামিটাস মানে বিপর্যয় কর। তো এই যে ক্যালামিনিটি মানে বিপর্যয়, তো এই বিপর্যয় এটা কিন্তু নাউন, আর এটার কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম কিন্তু ডি নাম্বার। সো এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। 38 নম্বরটা দেখো হি লেফট দ্য প্লেস ফিলিং শকড অ্যাট দ্য নিউজ। তো আন্ডারলাইন ওয়ার্ড ইজ, তো এই যে আন্ডারলাইন শকড এই শব্দটাকে আন্ডারলাইন করা হয়েছে। তো এই শকড এটা আসলে কোন ধরনের
পার্টস অফ স্পিচ সেই বিষয়টা এখানে তোমাকে জানতে চেয়েছে প্রশ্নে। তো আমরা সাধারণত কিন্তু জানি যে ভার্ব 3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা কি হয়ে যায়, সেটা কিন্তু একটা পার্টিসিপল হয়ে যায়। তো সেই হিসাবে কিন্তু আমরা এটাকে সি নাম্বার পার্টিসিপল হিসেবে নিতে পারি। আর এটা যে অ্যাডজেক্টিভের কাজ করছে কিভাবে, দেখো এই যে ফিলিংস, এটা কিন্তু এখানে নাউন, আর নাউনের পরে বসে কিন্তু এই যে শকড, এটা কিন্তু এই নাউনকে পোস্ট মডিফাই করছে। তো এই যে শকড, এটা কিন্তু পোস্ট মডিফায়ার কিন্তু দারুণ একটা এক্সাম্পল। তোমরা যখন এইচএসসিতে মডিফায়ার পড়ছো তখন কিন্তু পোস্ট মডিফাই, প্রি মডিফাই এগুলো পড়ছো, আর মডিফায়ার দেখে দেখো প্রশ্ন কিন্তু আসে। আবার এটাই কিন্তু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ আকারেও আসে। তো প্রশ্নগুলো কিন্তু এভাবে একটু ঘুরিয়ে আসবে, যে সেম বিষয়ই থাকবে। দেখো এটা মডিফায়ারের একটা বিষয়, বাট একটু দেখো কিভাবে প্রশ্নটা আসছে। সো এই বিষয়ে তোমাদের কেয়ারফুল থাকতে হবে। এরপর 39 নাম্বারটা দেখো, এটা ন্যারেশন থেকে আসছে। ন্যারেশন তোমরা সেই ছোটবেলা থেকে করে আসতো। ন্যারেশন থেকে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, সেটা অ্যাডমিশন হোক, জব কম্পিটিটিভ এক্সাম হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু ন্যারেশন থেকে প্রশ্ন থাকবে। সো তোমাদের ন্যারেশনের পারে তো প্রিপারেশন নিতেই হবে, এটা করে নতুন করে কিছু বলার নাই এটা নিয়ে। এরপর দেখো 40 নম্বর আছে যে ভয়েস সেন্স প্যাসিভ ফর্ম করতে বলছে। তো ভয়েস থেকেও প্রশ্ন আসবে, ন্যারেশন ভয়েস থেকে প্রশ্ন আসবে না এমন তো কোনো কম্পিটিটিভ এক্সাম হতেই পারে না। তো এরপরে 41 নম্বর প্রশ্নটা দেখো, আই টক দ্য গার্ল হু কমপ্লেইন্ড অফ বুলিং, দ্য আন্ডারলাইন ক্লজ ইজ। তো এই যে আন্ডারলাইন ক্লজ হু কমপ্লেইন্ড অফ বুলিং, এটা কোন ধরনের ক্লাস? তো এই যে আইডেন্টিফাই অফ ক্লাস, এই যে টপিক্স, এই টপিক্সটা থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইয়ারে প্রত্যেকটা শিফটে প্রশ্ন করে, সুতরাং তোমাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তো দেখো এটা কোন ধরনের ক্লাস, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লাস। তো এটা অ্যাডজেক্টিভ ক্লাস কেন? কারণ দেখো এই যে গার্ল, এই গার্ল সম্পর্কে কিন্তু অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে এই যে আন্ডারলাইন যে ক্লাসটা আছে এটা। আর আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া বা নাউনকে মডিফাই করা। আর অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হলো ভার্বকে মডিফাই করা বা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া বা ভার্বের অবস্থা প্রকাশ করা। তো এই বিষয়টা তোমাকে একটু জানতে হবে, বুঝতে হবে। আর নাউনের অবস্থা প্রকাশ করে অ্যাডজেক্টিভ, ভার্বের অবস্থা প্রকাশ করে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, নাউনকে মডিফাই করে কিন্তু অ্যাডজেক্টিভ। তো এই যে গার্ল সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে, যে কারণে কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ ক্লাস। তো ক্লাস বিষয়টা তোমরা একটু পড়ে নিবে। এরপরে 42 নম্বর দেখো, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, দ্য আন্ডারলাইন ফ্রেজ। এই যে ফ্রেজ যে আন্ডারলাইন কৃত আছে, এটা কোন ধরনের একটা ফ্রেজ? এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। তো এটা নাউন ফ্রেজ কেন আমি তোমাদেরকে একটু বলি, যে এই যে ওয়ান্ট, এই ওয়ান্টটা কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব। আর আমরা জানি ট্রানজিটিভ ভার্বের পরে যা থাকে সেটাকে অবজেক্ট বলা হয়, আর অবজেক্ট যে অংশটা থাকে সেটা কিন্তু সবসময় নাউন ক্লাস বা নাউন ফ্রেজ হিসাবে কিন্তু থাকে। সো এই বিষয়ে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে ওয়ান্ট এটা ট্রানজিটিভ ভার্ব, যেহেতু কি চাই, কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব। সামথিং টু ইট, কিছু খেতে চাই, ট্রানজিটিভ ভার্বের পরে যে অংশটা থাকবে এটা সবসময় নাউন ফ্রেজ হিসাবেই কিন্তু ব্যবহৃত হবে। এরপরে দেখো 43 নম্বর, একটা কিন্তু ইডিয়ম ফ্রেজ থেকে আসছে। তো এই ধরনের ইডিয়ম ফ্রেজগুলো মুখস্থ করতে হবে। তোমাদের এমন কোনো অ্যাডমিশন পরীক্ষা নাই ইংরেজিতে ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন আসে না, এমন কোনো তুমি পরীক্ষা পাবা না যেখানে তোমার ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে না। সো এই বিষয়ে তোমাকে কেয়ারফুল থাকতে হবে, অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। এরপর দেখো 44 নম্বর, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স বলছে, নিচের কোনটা সঠিক। তো আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স, এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় না, আমি কিন্তু এই টপিক্সের প্রতি সবসময় অনেক বেশি হাইলাইট করি, কারণ এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটার কিন্তু সঠিক উত্তর ডি, কারণ আমরা জানি কিন্তু লুক ফরওয়ার্ড টু এর পরে কিন্তু আমরা জানি টুর পরে সাধারণত ভার্ব ওয়ান বসে, বাট লুক ফরওয়ার্ড টু এর পরে কিন্তু ভার্ব আসলে সেটা কিন্তু আইএনজি যুক্ত হয়ে যায়। এরপর 45 নম্বরটা দেখো, সিনোনিম অ্যান্টোনিম। তো সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। সো তোমাকে এটার উপর গুরুত্ব দিতে হবে। নস্টেলজিয়া, নস্টেলজিয়া এই শব্দটার যদি সিনোনিম কোনটা, তো এটা কিন্তু আমরা বলতে পারি যে উইস্টফুলনেস। নস্টেলজিয়া মানে কি? নস্টেলজিয়া মানে হলো স্মৃতি কাতরতা। যেমন তুমি তোমার এলাকা বা তোমার বাড়ি ছেড়ে অনেক দূরে অবস্থান করছো, তো তখন তোমার বাড়ির কথা মনে পড়া বা এই বিষয়গুলো বা কোনো একটা স্মৃতি তোমাকে অনেক বেশি কাতর করে রাখছে, তো এই বিষয়টা হলো নস্টেলজিয়া। তো এই নস্টেলজিয়ার এই বিষয়টা কিন্তু সরাসরি তোমরা অনেক সময় বুঝতে পারবে না। তো এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা বিষয় দেখাচ্ছি, একটু দেখো, আমি তোমাদের একটু ডিকশনারিতে নিয়ে যাব। তো দেখো আমরা এটা ডিকশনারিতে আসলাম। এই যে নস্টেলজিয়া, এই নস্টেলজিয়া এখানে কিন্তু বাংলাও নস্টেলজিয়া দিচ্ছে, কারণ এটা নস্টেলজিয়া দ্বারাই কিন্তু ভালো অর্থ করা যায় বা ভালো অর্থ আসে। তো তোমাদের এখানে একটা বিষয় বুঝতে হবে। দেখো নস্টেলজিয়া মানে আমি যেটা বললাম যে অনেক কিছু, দেখো বাংলা অর্থ কিন্তু অনেক কিছু আসতে পারে, যে স্মরণ বেদনা বা গৃহকুলতা, অর্থাৎ তুমি দেশের বাইরে আসো বা তুমি তোমার গ্রাম ছেড়ে পরিবার ছেড়ে দূরে আসো, তখন তোমার পরিবারকে যে তুমি মিস করতেছো, এই বিষয়টাই কিন্তু নস্টেলজিয়া বলা হয়। কিন্তু এখানে যে অপশানে যে বিষয়টা ছিল সেই বিষয়টাকে আমরা কি হিসেবে ধরছিলাম? উইস্টফুলনেস। তো দেখো নস্টেলজিয়া এটাকে যখন আমরা ডিফাইন করব,
তখন কিন্তু এই উইস্টফুল শব্দটা কিন্তু চলে আসছে। সুতরাং এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে যে তুমি যদি স্বাভাবিকভাবে এটাকে অর্থ করো তাও কিন্তু তুমি এই উইস্টফুল এই বিষয়টা কিন্তু বুঝতে পারবে না, বাট এটাকে যদি তুমি ডিকশনারিতে দিবে তখনই কিন্তু বুঝতে পারবে যে এই উইস্টফুলনেস এই শব্দটার সাথে কিন্তু নস্টালজিয়ার একটা দারুণ সম্পর্ক আছে। উইস্টফুল মানে কিন্তু সাধারণত ইচ্ছাকৃত, আর যখন তুমি উইস্টফুলনেস দিবে তখন ইচ্ছা শক্তি। তো নর্মালি কিন্তু তুমি নস্টালজিয়ার সাথে এই উইস্টফুলের সম্পর্কটা খুঁজে পাবে না। যখনই এই শব্দগুলোর তুমি ডেফিনেশনটা জানবে তখন কিন্তু এই শব্দগুলো তুমি বুঝতে পারবে যে উইস্টফুলের সাথে বা উইস্টফুলনেসের সাথে নস্টালজিয়ার কিন্তু একটা সম্পর্ক আছে। তো এরপরে দেখো 46 নম্বরটা দেখো ট্রান্সলেশন। তো তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ট্রান্সলেশন থেকে একটা প্রশ্ন পাবে, সো এই বিষয়ে তোমরা একটু সচেতন থাকবে। আর এরপরে দেখো 47 নম্বর বলছে যে হিজ অ্যাজ এ প্রোনাউন, কোন কোন সেন্টেন্সে এই হিজটা অ্যাজ এ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো দেখো প্রোনাউন কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, তো হিজ এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সো আমরা এ নম্বর অপশানে যে হিজ এটাকে কিন্তু আমরা প্রোনাউন ধরতে পারি। এরপর বলছে যে দিস ইজ হিজ এরিয়া, তো এখানে হিজ এটা কিন্তু এরিয়া, এই যে এরিয়া এটার আগে বসে কিন্তু এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ এরিয়াটা নাউন আর নাউনের আগে যেটা বসতে পারে সেটা হলো অ্যাডজেক্টিভ। তো এখানে হিজ পজিটিভ ঠিক আছে, বাট এটা কাজ করছে অ্যাডজেক্টিভের, সো এই বিষয়ে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপর দেখো হিজ প্রবলেমস, তো এই যে হিজ প্রবলেমসের এই যে হিজ, এই হিজটাও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ এই যে প্রবলেমস নাউনের আগে কিন্তু এই হিজটা ব্যবহৃত হয়েছে, বাট তারপরের যে হিজটা আছে দেখো আর হিজ, এই যে হিজ এই হিজটা কিন্তু অবজেক্টের কাজ করছে, সো এই হিজটা কিন্তু এখানে প্রোনাউন। আমরা সি নম্বরে প্রথম যে হিজটা পেলাম এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর পরবর্তীতে যে হিজটা পেলাম এটা কিন্তু প্রোনাউন। সুতরাং আমরা সঠিক উত্তর ধরতে পারি ডি নম্বর, অর্থাৎ এ এবং সি নম্বর অপশানে কিন্তু হিজ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এ এবং সি নম্বর দুই সেন্টেন্সে। তো এরপরে 48 নম্বর যে প্রশ্নটা আছে এটা একটু দেখো, ইনঅর্ডিনেট, ইনঅর্ডিনেট মানে অযৌক্তিক, তো এই শব্দের মিনিংসটা কি। তো রিসেন্টলি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো এ ধরনের একটা ওয়ার্ড দিচ্ছে যেটার মিনিংস করতে বলছে, তো এটা যদি আমরা মিনিংস করি তাহলে সরাসরি কিন্তু কোনো অর্থ পাচ্ছি না। ইয়েতে দেখো যে প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ মানে কি, প্রোগ্রেসিভ মানে উন্নয়ন। এরপরে আছে বিতে আছে এক্সেসিভ, এক্সেসিভ মানে কি অত্যাধিক বা অতিরিক্ত কোনো বিষয়। সাকসেসিভ, সাকসেসিভ মানে কি, সাকসেসিভ মানে কিন্তু ক্রমাগত। এরপরে আছে সিতে আছে ডিসমেসিভ, ডিসমেসিভ মানে কি খারিজ বা বাতিল হয়ে যাওয়া, এটাকে বলা হয় ডিসমেসিভ। তো এটার সাথে যদি আমরা মিনিংস করি সরাসরি কিন্তু কোনো অর্থ পাচ্ছি না, বাট ইনঅর্ডিনেট এই শব্দটা যেহেতু অযৌক্তিক মানে কি, মানে যেটা আসলে পরিমাণের থেকে অনেক বেশি থাকে, এই বিষয়টাকে কিন্তু আমরা অযৌক্তিক হিসেবে ধরতে পারি। তো এই জাতীয় শব্দগুলোকে কিন্তু তোমার একটু বুঝতে হবে, মানে এখানে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি কিন্তু এই বিষয়গুলোর মাধ্যমে একটু জাজ করা হয়। তো দেখো তোমার একটা ছোট ভাই, তার প্রতি মাসে 5,000 টাকা দরকার হয়, এখন যখন তুমি 5,000 টাকার জায়গায় তাকে 10,000 টাকা করে দিবে, তো এই বিষয়টা কি হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু ইনঅর্ডিনেট হয়ে যাবে। আর এই হিসাব করলে আমরা এর সাথে কিন্তু যেটা বলতে পারি সেটা হলো এক্সেসিভ বা অতিরিক্ত। যখনই কোনো কিছু অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু সেটা অযৌক্তিক অর্থাৎ ইনঅর্ডিনেট কিন্তু হয়ে যায়। তো এই বিষয়ে কিন্তু তোমাদের একটু বুঝতে হবে। তো এই ধরনের মিনিংসগুলো সরাসরি কিন্তু অর্থ করলে তুমি হয়তো অপশানে কোনো ওয়ার্ডই খুঁজে পাবে না, বাট তোমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটির উপর ডিপেন্ড করবে যে তুমি এটা আনসার করতে পারবে কিনা। এরপরে দেখো দ্য ট্রেন্ড ফিল ইন দ্য গ্যাপ থেকে আসছে, সো ফিল ইন দ্য গ্যাপ থেকে কিন্তু বর্তমান সময়ে বিভিন্নভাবে এটা আর্টিকেল, মডিফায়ার বা ভার্বের ব্যবহার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যবহার আকারে কিন্তু ফিল ইন দ্য গ্যাপ থেকে প্রচুর প্রশ্ন আসে। এরপরে দেখো 50 নম্বর ট্যাগ থেকে আসছে, সো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ট্যাগ থেকে 100% একটা প্রশ্ন পাবে, এই বিষয়ে তোমাদের কেয়ারফুল থাকতে হবে। আর ট্যাগ কিন্তু খুবই ইজি, তোমরা যদি একটু ট্যাগে ভালো করতে পারো, একটু প্রিপারেশন নাও, খুব সহজে কিন্তু আনসার করতে পারবে। এগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করবো না। 51 নম্বরটা দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় সবসময় এই যে ফরম্যাটের প্রশ্নটা আছে না, এই ফরম্যাটে আমি এটাকে হাইলাইট করে রাখলাম, এই ফরম্যাটে আর্টিকেলের একটা প্রশ্ন সব সময়ই করে যায়। আর্টিকেল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব সময় তুমি একটা প্রশ্ন পাবে, সো এই বিষয়ে তোমাকে কেয়ারফুল থাকতে হবে, ফিল ইন দ্য গ্যাপ আকারে আসবে। তবে এরপরে 52 নম্বর যে বিষয়টা দেখো, এটা কিন্তু টেক্সট বুক থেকে আসছে, সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে টেক্সট বুক থেকে প্রশ্ন করে এই বিষয়ে কিন্তু তোমরা হয়তো আইডিয়া পেয়ে গেছো, আর প্রত্যেকটা শিফটে টেক্সট বুক থেকে প্রশ্ন হবে। তো দেখো এখানে এই যে বিষয়, এই বিষয়টা কিন্তু স্পেলিংয়ের সাথে সম্পর্কিত, তো এই বিষয়টা কিন্তু সরাসরি স্পেলিং আকারে না এসে কিন্তু এভাবেও আসতে পারে, তো তোমাদেরকে কিন্তু এ বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। এরপরে 54 নম্বর দেখো, ক্রিকেট টিম রিসিভ এ র্যাপসারাস, তো এটাও কিন্তু ফিল ইন দ্য গ্যাপ। তো এই ফিল ইন দ্য গ্যাপের এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে, সো তোমাদের বি কেয়ারফুল। আর এরপর 55 নম্বরটা দেখো, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস, তো আইডেন্টিফাই অফ সেন্টেন্স থেকেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। দেখো এখানে কিন্তু বাট আছে, সো বাট থাকলে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স চলে আসে। এরপর সর্বশেষ 56 নম্বর যে প্রশ্ন, এটাকে বলা হয় পিন পয়েন্ট এরর।
তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু পিন পয়েন্ট অ্যারোর থেকে প্রশ্ন করে, এই বিষয়ে তোমাকে কেয়ারফুল থাকতে হবে। পিন পয়েন্ট অ্যারোর মানে দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, এই সেন্টেন্সে তোমার 4টা অপশন দেওয়া হয়েছে, এই অপশনের কোন ব্যবহারটা ভুল আছে। তো এখানে আমি এটার বিস্তারিত আলোচনা করছি না। দেখো যে বোরিং, এই বোরিংটা ভুল আছে, কারণ এই বোরিং এর 2টা ব্যবহার আছে। একটা হলো যে ব্যক্তি যখন দেখো এখানে বলছে যে মেনি হু আর বোরিং, তো মেনি বলতে অনেককে, এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে, বলছে অনেকেই বোরিং হয়। তো আসলে ব্যক্তি কখনো বোরিং হয় না, ব্যক্তি হয় হলো বোর্ড, BORED। আর যে কারণে ব্যক্তি বোর্ড হয় অর্থাৎ BORED হয়, ওই কারণটাকে বলা হয় বোরিং। তো এই বিষয়গুলো তোমরা যখন বুঝতে পারবে তখন কিন্তু এগুলো খুব সহজেই তোমরা আনসার করতে পারবে। তো দেখো তোমাদেরকে যে প্রশ্নগুলো দেখালাম, 56 নম্বর পিন পয়েন্ট অ্যারোর থেকে আসছে। এরপরে দেখো 55 নম্বর আইডেন্টিফাই অফ সেন্টেন্স থেকে আসছে। দেখো 54 নম্বর। তো এই 54 নম্বরের যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমাকে একটু বুঝতে হবে। দেখো 54 নম্বরে বলছে দ্য ক্রিকেট টিম রিসিভড এ র্যাপসারাস, বলছে যে ক্রিকেট টিম একটা উচ্ছ্বাসিত কি গ্রহণ করেছিল। এতে বলছে অভিয়েশন অভিনন্দন, এরপর বিতে বলছে পারসেপশন মানে উপলব্ধি, আর ডিক্লিমিনেশন মানে ঘোষণা, এরপরে বলছে অ্যাডমনিশমেন্ট উপদেশ। তো এই বিষয়গুলো বুঝতে হবে যে দেখো ক্রিকেট টিম কি ঘটনা উচ্ছ্বাসিতভাবে কি রিসিভ করতে পারে যখন জয়ের পরে, অবশ্যই অভিনন্দন, আমরা কিন্তু সবসময় অভিনন্দন বলি। তো অভিয়েশন এই শব্দটার অর্থ যে অভিনন্দন, এই বিষয়টা তুমি যদি না জানো তাহলে কিভাবে তুমি এই প্রশ্নগুলো আনসার করবে। সো সবসময় তোমাদেরকে ইংরেজিতে ভালো করতে হলে কিন্তু ভোকাবুলারি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ভোকাবুলারির কোনো বিকল্প নাই, সেটা ইন্টারমিডিয়েট হোক, অ্যাডমিশন হোক, BCS হোক, BJS হোক, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ভোকাবুলারিতে তোমাকে অবশ্যই ভালো করতে হবে। সো এই বিষয়গুলো যদি তোমরা কেয়ারফুল থাকো, আমি তোমাদের যে বিষয়গুলো বললাম, দেখো কয়েকটা বিষয় বলছি, আমি তোমাদেরকে একটু বলি। যেমন আর্টিকেলের কথা কিন্তু আমি বলছিলাম, দেখো 51 নম্বর ফিল ইন দ্য গ্যাপ, বিভিন্নভাবে আসতে পারে ফিল ইন দ্য গ্যাপ। 54 নম্বরে যেটা আসছে এটাও কিন্তু ফিল ইন দ্য গ্যাপ আকারেও আসছে। আইডেন্টিফাই অফ সেন্টেন্স, পিন পয়েন্ট অ্যারোর, তারপরে কারেক্ট স্পেলিং, তারপরে ন্যারেশন, ভয়েস, এগুলো তো সব বিশ্ববিদ্যালয়ে আসে। ইডিয়ম ফ্রেজ, এ বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নাই। বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা একটু এক্সেপশনাল থাকে, এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে। সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু সব জায়গায় আসে, আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসে, এইগুলো নিয়ে নতুন করে কিছু বলার নাই। বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটা খুব বেশি করে তার ভিতরে অন্যতম হলো আন্ডারলাইন দ্য ফ্রেজ। এই যে দেখো 42 নম্বর যেটা ছিল, অর্থাৎ আইডেন্টিফাই অফ ক্লাস, আইডেন্টিফাই অফ ক্লাস থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় অবশ্যই প্রশ্ন করবে। সো তোমাদের এই বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। আর দেখো সব কিছু মিলে তোমাদের কিন্তু একটা ধারণা দিলাম যে অ্যানোলজি থেকে শুরু করে যে 35 নম্বরে দেখো অ্যানোলজি থেকে প্রশ্ন আসছে। তো এই বিষয়ের যদি তোমরা উপলব্ধি করতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইউনিক এক্সক্লুসিভ প্রিপারেশন নিতে পারবে। তো দেখো আমি তোমাদের আলোচনার শুরুতে যে কথাটা বলেছিলাম যে তোমাদের জন্য যে গাইডলাইনগুলো থাকবে, যে কোয়েশ্চনগুলো থাকবে এবং যে সাজেশনটা থাকবে, তো আমি কিন্তু গাইডলাইন হিসেবে তোমাদেরকে কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট এগুলো বললাম, যে কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে, এটা কিন্তু আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো। এরপর সতর্কতাগুলো কি? সতর্কতা হলো তোমার এই টপিক্সের প্রতি, যে টপিক্সগুলো আমি এতক্ষণ দেখালাম, এই টপিক্সগুলোর প্রতি তোমাকে বেশি হাইলাইট করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন টপিক্স থেকে প্রত্যেকটা বিষয়, বাংলা হোক, ইংরেজি হোক, জিকে হোক, কোন টপিক্স থেকে প্রশ্ন করে এই বিষয়টা তোমাকে জানতে হবে, বুঝতে হবে, দেন তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবে। এরপর তোমাদের যে সাজেশন, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল কিছু টপিক্স আছে, সেই টপিক্সগুলো এবার তোমাদের সাজেশন হিসেবে দেখিয়ে দিব। তো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু স্পেশাল টপিক্স, তার ভিতরে সবার উপরে যেটা থাকবে সেটা হলো কম্প্রিহেনশন, ফিল ইন দ্য গ্যাপ। দেখছো ফিল ইন দ্য গ্যাপ থেকে কতটা প্রশ্ন আসছে তোমাদের কিন্তু দেখিয়েছি। অ্যানালজি থেকে কিন্তু প্রশ্ন আসে, সো এই বিষয়ে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। আইডেন্টিফাই অফ সেন্টেন্স থেকে যে প্রশ্ন আসে তোমাদেরকে দেখালাম, আইডেন্টিফাই অফ ক্লাস থেকে কিন্তু প্রশ্ন আসে দেখালাম, টেক্সট বুক থেকে প্রশ্ন আসে দেখালাম, আর্টিকেল থেকে প্রশ্ন আসে দেখালাম, আর এরপর দেখো ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে দেখালাম, লিটারেরি টার্ম অ্যান্ড ফিগার থেকেও কিন্তু প্রশ্ন আসে, পিন পয়েন্ট অ্যারোর থেকে প্রশ্ন আসে, এটা কিন্তু তোমাদের দেখালাম। এরপরে ওয়ার্ড মিনিংস থেকে প্রশ্ন আসে, এগুলোও কিন্তু তোমাদেরকে দেখালাম। আর এরপরে দেখো আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ থেকে তো প্রশ্ন থাকবেই, প্রিপোজিশন, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং, এগুলো কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে এই টপিকসগুলো থেকে প্রশ্ন থাকে। সো এই টপিকসগুলোর প্রতি তো তোমাকে অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এগুলো সব বিশ্ববিদ্যালয়ের জন্য বেসিক টপিকস, অর্থাৎ এই টপিকসগুলো থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে। আরও দেখো তোমাদেরকে কিছু টপিকস দেখাচ্ছি, যেমন দেখো আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স, ফিল ইন দ্য গ্যাপ, ভয়েস, ইডিয়ম ফ্রেজ, রাইট ফর্ম অফ ভার্ব। তো এই যে টপিকসগুলো, এই টপিকসগুলো তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু একটু আগেই দেখালাম, তো আবারও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যে এখানে 3টা টপিকস দেখিয়েছিলাম, আর এরপর দেখো এখানে 4টা টপিকস কিন্তু আমি দেখিয়েছিলাম, আর এরপর দেখো এখানে কিন্তু 4টা টপিকস আমি দেখিয়েছিলাম। সো এই টপিক্সের প্রতি তোমরা বেশি জোর দাও, এটাই তোমাদের জন্য সাজেশন। এই সাজেশন কিন্তু আমি আগেও কয়েকবার আলোচনা করছি, তারপরেও তোমাদের বারবার একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যেন তোমরা কোনোভাবেই ভুলে না যাও যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই টপিক্সগুলো থেকে প্রশ্ন করে, তোমাদের এই
টপিকসগুলোর প্রতি অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। তো তোমরা প্রত্যেকেই তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, স্বপ্নের সাবজেক্টে চান্স পাও সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা।